এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে ডাব্লিউবিপি যত পরীক্ষা আছে, কেপি, এসআই, কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, লেডি কনস্টেবল, যত রকম পরীক্ষা আছে ডাব্লিউবিপি নেয়, সেই সমস্ত পরীক্ষাতে যত সায়েন্স থেকে কোশ্চেন এসেছে সেই সমস্ত সায়েন্স কোশ্চেন কিন্তু আমি তোমাদের জন্য এনেছি এই ভিডিওতে। আশা রাখছি তোমরা যদি এই সায়েন্সের ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের যত রকম সায়েন্সের প্রশ্ন আছে এখান থেকে কভার হয়ে যাবে এবং তার সাথে সাথে রিভিশন হয়ে যাবে এবং দেখতে পাবে এই ভিডিও থেকে 10 থেকে কিন্তু 15টা তোমরা কমন পেয়ে যাচ্ছ। অ্যাকচুয়ালি সায়েন্সের পার্টটা তোমাদেরকে নতুন করে পড়তে হবে না। তো প্রথম কোশ্চেন কি দেখো, যে কিসের অভাবে দুধকে এখন সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলে না। দেখো, সুষম খাদ্য সেগুলোই যেগুলো থেকে তোমার শর্করা, প্রোটিন, ফ্যাট, খনিজ পদার্থ সমস্ত রকম একটা খাবারের মধ্যে থাকবে, সেইগুলোকে সুষম খাদ্য বলা হয়। কিন্তু দুধে লোহা আর ভিটামিন সি অনুপস্থিত, তাই দুধকে এখন আর সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলা চলে না। কিন্তু এটা মনে রাখবে যে ক্যালসিয়ামের সর্বোত্তম উৎস হলো দুধ, অর্থাৎ ক্যালসিয়াম সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় দুধ থেকে। পরের প্রশ্ন দেখো, যে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? শক্তি, তেজস্ক্রিয়তা, অতিক্রান্ত দূরত্ব নাকি এরোপ্লেনের গতিবেগ? তো ওডোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ একটা গাড়ি এই এ বিন্দু থেকে বি বিন্দু গেল, এই এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত, এই দূরত্বটাই ওডোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু মাপা হয়। কতটা স্পিডে চলছে ওটা মাপা হয় স্পিডোমিটারে। দেখো ওখানে যে কোনো যানবাহনে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করতেই এটি একটি ওডোমিটার ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখো, মহাকাশে বা স্পেসে কোনো মহাকাশচারী আকাশের রঙকে কি দেখবে? লাল, নীল, বেগুনি নাকি কালো? মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং খোদ কালো দেখবে। কারণ কি? আকাশের আসল রং হচ্ছে কালো। আলোককণার বিক্ষেপণের কারণে কিন্তু পৃথিবী থেকে আমরা আকাশটাকে নীল দেখি বা পৃথিবী থেকে আকাশটাকে নীল মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি আকাশের রং হচ্ছে কালো, আর অ্যাস্ট্রোনট ওই কালো রংটাই দেখবে। পরের প্রশ্ন দেখো, যে নিচের কোন খাবারের মধ্যে সব থেকে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়? মাছ, লেটুস, মাখন নাকি দুধ? তো অবশ্যই মাছ। মাছে সব থেকে বেশি পরিমাণে প্রোটিন আছে। দেখো, মাছ হলো কম ফ্যাটযুক্ত একটা উচ্চ পরিমাণের প্রোটিন, অর্থাৎ মাছে কম ফ্যাট পাওয়া যায় কিন্তু প্রোটিন পাওয়া যায় বেশি পরিমাণে। এটি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং কিছু ভিটামিন যেমন ভিটামিন ডি আর ভিটামিন বি2 যেমন রাইবোফ্লাভিন দিয়ে পূর্ণ থাকে। আর এটা তার সাথে সাথে ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ থাকে, আর তার সাথে কিছু খনিজ যেমন লোহা, দস্তা, আয়োডিন, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম এগুলো কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায় মাছে। প্রশ্ন দেখো, যে ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুটন বা ডেভেলপ করতে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সালফেট, সিলভার ব্রোমাইড নাকি হাইড্রোকুইনাইন? তো এটার জন্য উত্তর হয়ে যাবে হচ্ছে সিলভার ব্রোমাইড। দেখো, সিলভার ব্রোমাইড একটি ফটোগ্রাফিক ফিল্ম থেকে একটি ফটো বিকাশে সাহায্য করে, অর্থাৎ ফটোগ্রাফিক ফিল্ম থেকে ডাইরেক্ট ফটো তৈরি করতে সাহায্য করে এটা। আর এটা জেলাটিন, ইমালশন, ফটোগ্রাফিক পেপার এবং ফিল্ম নিয়ে গঠিত হয়। পরের প্রশ্ন দেখো, কিসের বেগ বা স্পিড মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়ে থাকে? চারটা অপশন আছে দেখো, ম্যাগলেভ হচ্ছে তোমার ওই যে ম্যাগনেট ট্রেন, তারপরে চিতাবাঘ, তারপর বুলেট ট্রেন নাকি জাহাজ? তো সমুদ্রে যে জাহাজ চলে সেই জাহাজের গতিবেগ মাপতে কিন্তু নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, যে নিচের কোনটি তাপ বা হিট পরিমাপের একটা একক? ভোল্ট, নিউটন, ফ্ল্যাক্স নাকি জুল? তো আমরা সবাই জানি তাপ হচ্ছে শক্তির আরেকটি রূপ, তার জন্য তাপের একক হয়ে যাবে জুল। এটাও হতে পারে না, এটাও হবে না, এটাও হবে না। দেখো, তাপ এটি একটি শক্তির একটি রূপ যা আমাদের মধ্যে উত্তাপের সংবেদন সৃষ্টি করে। দেখো, এটি শরীরের তাপীয় অবস্থার পরিবর্তনের জন্য দায়ী। এটার এসআই একক হচ্ছে জুল এবং ব্যবহারিক একক হচ্ছে ক্যালোরি। তাপমাত্রা যে উচ্চতর বস্তু থাকে সেখান থেকে নিম্নতর তাপমাত্রা বস্তুতে প্রবাহিত হয় যখন এগুলি পরস্পরের সংস্পর্শে আছে। অর্থাৎ দুটো বস্তু, ধরো একটা তাপমাত্রা খুবই বেশি, একটা তাপমাত্রা খুবই বেশি আর একটা তাপমাত্রা একটু অল্প আছে, তাহলে যদি এই দুটো বস্তুকে আমরা পাশাপাশি আনি তাহলে কি হয়ে যাবে? এই উচ্চ তাপমাত্রা বস্তু থেকে কিন্তু এই নিম্ন তাপমাত্রা বস্তুর দিকে তাপ আসতে থাকবে। এখানে দেখো একটা ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, 1 ক্যালোরি সমান 4.80 জুল। পরের প্রশ্ন দেখো, যে মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে? 1 জোড়া, 3 জোড়া, 4 জোড়া নাকি 2 জোড়া? তো মানব শরীরে লালা গ্রন্থি থাকে হচ্ছে 3 জোড়া।
দেখো অ্যাকচুয়ালি মানুষের মুখের ভেতর প্রধান 3 জোড়া লালাগ্রন্থি থাকলেও অসংখ্য ছোট ছোট লালাগ্রন্থি কিন্তু আছে। হ্যাঁ, গোটা আমাদের মুখের ভিতরে গোটাটাই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য লালাগ্রন্থি, কিন্তু প্রধান বড় 3টে আছে। তার মধ্যে দেখো সেই প্রধান 3টি হলো, একটা হচ্ছে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, আর একটা সাবলিঙ্গুলার। এটাও কিন্তু দুটো আছে, এটাও দুটো, এটাও দুটো, অর্থাৎ এক জোড় করে 3 জোড়ে 6টা আছে। প্যারোটিড, তাদের মধ্যে প্যারোটিড হলো সব থেকে বড়, মুখের ভিতর যেটা থাকে, মুখের পিছন দিকে ম্যান্ডিবেলের উপরে গালে থাকে যেটা। আর সাবম্যান্ডিবুলার গ্রন্থিগুলি প্রায় আখরোটের আকারে থাকে মুখের তলার দিকে। আর সাবলিঙ্গুয়াল যেটা আছে সব থেকে ছোট, সেটা আবার জিহ্বার তলায় অবস্থিত থাকে। পরের প্রশ্ন দেখো যে পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? পটাশিয়ামের রাসায়নিক সংকেত হলো K। যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ কি বর্ণের হয়ে থাকে? লাল, বেগুনি, হলুদ নাকি কমলা? তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ হয়ে থাকে বেগুনি। তোমরা যারা দাঁতের যদি চিকিৎসা কখনো করিয়ে থাকো তো দেখতে পাবে, দাঁতের চিকিৎসা করানোর পর দাঁতের ডাক্তার একটা তোমাদেরকে দ্রবণ করার জন্য বা জলে গোলার জন্য কিছু একটা দেয়, যেটা দেয় সেটাই হচ্ছে পারম্যাঙ্গানেট, আর সেটা গোলার পর কিন্তু বেগুনি রং হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর কি বলা হয়? অর্থাৎ ধরো একটা বস্তু, পৃথিবী, এটা এই বস্তুটাকে পৃথিবী নিচের দিকে টানছে, ঠিক আছে, বা কেন্দ্রের দিকে টানছে, এইটাকে বস্তুটার কি বলা হবে? ভর, অভিকর্ষণ ত্বরণ, বল নাকি ওজন? তো এটাকে বলা হবে বস্তুটার ওজন, কারণ আমরা কি জানি যে এই বস্তুটার নির্দিষ্ট একটা ভর আছে, সেটাকে আমরা এম দিয়ে প্রেজেন্ট করব, এম দিয়ে অর্থাৎ মাস। আর পৃথিবী যে নিচের দিকে টানে সেটা হচ্ছে জি, আর এমজি সমান হচ্ছে কিন্তু ডাব্লিউ, আমরা জানি। তাহলে ওয়েট সমান হচ্ছে এমজি। তাহলে এই বস্তুটা একটা নির্দিষ্ট মাস বা ভর আছে, আর পৃথিবীর যে শক্তি দিয়ে টাকা টানছে, মাধ্যাকর্ষণ শক্তি, সেটাকে আমরা জি দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে জি। তাই এমজি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ, অর্থাৎ ওয়েট বা ওজন। দেখো কি বলছে, যে বলের সাহায্যে পৃথিবী বা কোনো মহাজাগতিক বস্তু কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। ওজন হলো মাধ্যাকর্ষণ শক্তির কারণে কোনো বস্তুর উপর প্রয়োগ করা একটা বল। এটি একটি ভেক্টর রাশি, যার অর্থ এটির একটি মাত্রা আছে কতটা শক্তিশালী। এটি অভিমুখ পৃথিবীর কেন্দ্রে, পৃথিবী বা অন্য কোনো যে বস্তুটা, যে মহাকাশীয় বস্তুটা টানছে সেটার দিকে উভয়ই আছে, অর্থাৎ এটা একটা মানও আছে, একটা অভিমুখও আছে। এই কারণে বস্তুগুলি সর্বদা মাটির দিকে পড়ে যদি সে অন্য কোনো বল যদি সেদিকে কাজ না করে থাকে তাহলে। যেটা বললাম দেখো ডাব্লিউ ইকুয়াল টু এমজি, এটা এখানে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো যে তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কি? তো যে কোনো তরল পদার্থ ওপর থেকে ফেললে ফোঁটা ফোঁটা গোলাকৃতি হয়ে যায়, এটার কারণ হচ্ছে পৃষ্ঠটান। পরের প্রশ্ন দেখো সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? তো সিনেমাতে প্রজেক্টর রূপে ব্যবহার করা থাকে যে উত্তল লেন্স। কারণ কি? উত্তল লেন্স হচ্ছে এমন একটা লেন্স দেখো যার উভয় দিকে বাহ্যিক বক্রতা আছে, অর্থাৎ এরকম বাইরের দিকে, ঠিক আছে, এরকম, ঠিক আছে। আসলে আতস কাচের শুধু একটি উত্তল লেন্স থাকে, যখন আলো এতে প্রবেশ করে আমরা পর্দায় এটিকে চিত্র হিসেবে দেখতে পাই, যেটা উল্টানো এবং বস্তুর আকারের থেকে বড় হয়। অতএব পর্দায় প্রদর্শিত ভিডিওটি আসলে একটি উল্টানো সংস্করণ যা প্রজেক্টরের ভিতরে চলছে, তাই এটি আমাদের চোখের কাছে সোজা বলে মনে হয়। নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? আর্ক, জুল, ক্যালোরি নাকি পাস্কেল? দেখো তোমরা এক্ষুনি বললাম তোমাদেরকে প্রথম বা সেকেন্ড কোশ্চেনে হয়তো, যে জুল হচ্ছে তাপের আর ক্যালোরি হচ্ছে তাপের একটা একক, তাপ এক প্রকার শক্তি, আর্গও তাই এক প্রকার শক্তি, পাস্কেল হচ্ছে চাপ, চাপের, আর চাপ কোনো শক্তি নাই, অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়েছে কিন্তু চাপ। শক্তি হলো কাজ করার ক্ষমতা, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। জুল কাকে বলছে? দেখো জুল হলো শক্তির এসআই একক, যেটা তোমাদের একটু আগে বললাম। জুল হলো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বা এসআই এর কাজ বা শক্তির একক। আর একক জুলের নামকরণ করা হয়েছে ইংরেজি পদার্থবিদ জেমস প্রেসকট জুলের নাম অনুসারে এই জুল নামকরণ করা হয়েছে। আর আর্ক দেখো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড বা সিজিএস পদ্ধতিতে প্রকাশ করা শক্তির একককে বলা হয় আর্ক। এক আর্ক সমান 10⁻7 জুল। আর ক্যালোরি দেখো 1 গ্রাম জলে তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি কেলভিন বাড়াতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ক্যালোরি বলে। ক্যালোরি হলো শক্তির একক যা সাধারণত পুষ্টিতে ব্যবহার করা হয়। ক্যালোরি আর জুলের সম্পর্কে যদি দেখি আমরা, তাহলে 1 ক্যালোরি সমান 4.18 জুল।
দেখো যে নিম্নলিখিত কোন নীতির উপর হাইড্রোজেন বোমা আধারিত আছে? পারমাণবিক বিস্ফোরণ, নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন, নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন, নাকি ধীর প্রক্রিয়া? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে দেখো পরমাণু সংযোজন বা পারমাণবিক সংযোজন অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন, কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে। কি দেখো একটি হাইড্রোজেন বোমা পরমাণু সংযোজনের মাধ্যমে তার শক্তি আরোহণ করে। হাইড্রোজেন বোমা একটি অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র। হাইড্রোজেন বোমায় যে পরিমাণ শক্তি নির্গত হয় তা পরমাণু বোমার থেকে কয়েক মাত্রা বেশি। আর পারমাণবিক বোমা ফিশন থেকে তার শক্তি আরোহণ করে। পারমাণবিক বোমা আর হাইড্রোজেন বোমা কিন্তু দুটো আলাদা। প্রশ্ন দেখো যে এক অশ্বশক্তি কত ওয়াটের সমান, অর্থাৎ এক অশ্বশক্তি সমান কত ওয়াট? এটা মোটামুটি আমাদের সবারই জানা 746 ওয়াট। এটি প্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে জেমস ওয়াট। অশ্বশক্তি প্রায় 746 ওয়াট বা 0.746 কিলো ওয়াটের সমান। অশ্বশক্তি থেকে ওয়াটে রূপান্তরিত করতে হলে 746 দ্বারা গুণ করতে হয়। পরবর্তী দেখো নিচের কোনটি ব্যাকটেরিয়া গঠিত নয়? এখানে 4টে রোগ দেওয়া আছে, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া, কলেরা। তো এটাও একটা ব্যাকটেরিয়া, এটাও ব্যাকটেরিয়া, এটাও ব্যাকটেরিয়া। শুধুমাত্র ইনফ্লুয়েঞ্জা যে রোগটা আছে সেটা কিন্তু ভাইরাসের কারণে হয়ে থাকে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হয়ে থাকে, এই ইনফ্লুয়েঞ্জা রোগটা হয়ে থাকে হচ্ছে ফ্লু নামক ভাইরাস থেকে। দেখো পরের প্রশ্ন, শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া গঠন হয়? ইউরিয়া গঠন হয় হচ্ছে মূলত যকৃতে। তারপরে দেখো পরের প্রশ্ন, কোনো কিছুকে আঘাত না করে বাদুড় রাত্রে উঠতে পারে, তার কারণ কি? কারণ এরা উড়ন্ত একটা স্তন্যপায়ী তাই, নাকি এরা রাতে ভালো দেখতে পায় তাই, নাকি এরা নিজেদের সৃষ্ট অতি সনক তরঙ্গ দ্বারা পরিচালিত হয়, নাকি এদের কোনো ভৌগোলিক কারণ নেই? তো এর জন্য সঠিক উত্তর হচ্ছে এরা নিজেরাই একটা নিজেদের অতি সনক বা আমরা যে সুপারসনিক যে সাউন্ড পারে শুনেছি, যে আমরা সুপারসনিক যে সাউন্ড আছে সেই সাউন্ড এরা নিজেরাই তৈরি করতে পারে। এবং সেই তৈরি ধরো এটা পাখিটা উঠছে বাদুড়, আর এখানে ধরো একটা পাহাড় বা গাছ আছে, যাই কিছু থাকুক, ধরো এরা প্রথমে ওড়ার আগে কিন্তু সুপারসনিক সাউন্ড ছেড়ে দেয় এভাবে, ঠিক আছে? এভাবে ছেড়ে দেওয়ার পর এখানে ধাক্কা লাগার পর এটা কিন্তু ওদের কাছে আবার ফিরে আসে। এই জন্য তারা বুঝতে পারে যে সামনে কিছু আছে, গাছপালা, বাড়িঘর যাই থাকুক, সেটা আকার আকৃতি তারা বুঝতে পারে। তখন তারা তাদের পথটাকে চেঞ্জ করে এভাবে চলে যায়। তো এটাই হচ্ছে উত্তর 3 নম্বর, যে এরা নিজেদের সৃষ্ট অতি সনিক তরঙ্গ দ্বারা পরিচালিত হয়। পরের প্রশ্ন দেখো যে স্পঞ্জ কি? স্পঞ্জ এক প্রকার উদ্ভিদ, জীবদেহ, নাকি জীবাশ্ম, নাকি ছত্রাক? তো স্পঞ্জ হচ্ছে এক ধরনের প্রাণী। স্পঞ্জ পেরিফেরা পর্বের অন্তর্ভুক্ত। স্পঞ্জ একটি বহুকোষী জীব। এদের দেহে অনেক ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে জল সঞ্চারিত হয়। স্পঞ্জ ওলি হলো একটি প্রাণীবিদ্যার শাখা যেখানে স্পঞ্জ সম্পর্কে অধ্যয়ন করা হয়। স্পঞ্জগুলি বিভিন্ন ধরনের রূপান্তরিত হতে পারে। স্পঞ্জের দেহে স্নায়ুতন্ত্র, পরিবহনতন্ত্র, সংবহনতন্ত্র ইত্যাদিগুলো থাকে না। ভারী জল বা হেভি ওয়াটার কি? ওজোন গ্যাস মিশ্রিত জল, নাকি ভারী ধাতুর মিশ্রিত জল, নাকি খনিজ মিশ্রিত জল, নাকি হাইড্রোজেন আইসোটোপ দ্বারা তৈরি জল? তো এর জন্য সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন আইসোটোপ দ্বারা তৈরি জল হচ্ছে ভারী জল। দেখো যে জলে হাইড্রোজেনের একটি ভারী আকার ডয়টেরিয়াম থাকে তাকে ভারী জল বলে। সাধারণত জলের বেশিরভাগ হাইড্রোজেন আইসোটোপ দ্বারা তৈরি হয়। একটি ভারী হাইড্রোজেন আইসোটোপযুক্ত জলের বিভিন্ন রাসায়নিক বৈশিষ্ট্য আছে। ডয়টেরিয়ামের প্রোটন ও নিউট্রন থাকে। পরের প্রশ্ন যে কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা কিসের একক? ক্ষমতা, বল, শক্তি, নাকি ভরবেগ? দেখো ওখানে যে একটা নির্দিষ্ট সময়ে কাজ করার ক্ষমতাকে বলা হয় শক্তি। অর্থাৎ তুমি যে কোনো একটা কাজ, অর্থাৎ ধরো কেউ একটা কাজ করলো, কোনো একটা কাজ করলো, তাহলে কাজ করা এবং সেই কাজটা কত সময়ের মধ্যে করলো এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? আমি ধরো কাজ করলাম, কাজটা আমি 3 দিন ধরে করছি, তাহলে এটা আমি যে কাজটা করতে সম্বল সেটা বোঝালো। কিন্তু সেই একই কাজটা আমি 3 দিনে না করে 3 ঘন্টায় করলাম, তাহলে সেক্ষেত্রে তখন আমার শক্তি বা পাওয়ার তখন প্রদর্শিত হবে। অর্থাৎ আমি কাজটা কত সময়ের মধ্যে করতে পারছি, এটাই হচ্ছে শক্তি। শক্তি হলো কাজ করার হার বা যে হারে শক্তি ব্যয় করা হয়। কিলোওয়াট ঘন্টা বা শক্তি হচ্ছে যে কিলোওয়াট ঘন্টা হলো শক্তির একক। শক্তি বৈদ্যুতিক শক্তি দ্বারা, দেখো শক্তি হচ্ছে কি, বৈদ্যুতিক শক্তি দ্বারা কাজ করার হারকে শক্তি বলা হয়। এটি পি দ্বারা চিহ্নিত করা হয়। শক্তির এসআই একক হলো ওয়াট। ওয়াট একটি ছোট একক, তাই বৈদ্যুতিক শক্তির একক হিসাবে কিলোওয়াট ঘন্টা ব্যবহার করা হয়। 1 ইউনিট বিদ্যুৎ শক্তি যখন 1 কিলোওয়াট লোড 1 ঘন্টা কাজ করে তখন যে শক্তি খরচ হয় তাকে বলা হয় 1 ইউনিট। অর্থাৎ ধরো তুমি একটা কোনো মেশিন কিনেছো বাড়িতে, সেই মেশিনটার ওয়াট হচ্ছে ওয়াট,
সেই মেশিনটার ক্ষমতা হচ্ছে 1000 ওয়াট। সেই মেশিনটা যদি 1 ঘন্টা ধরে চলে তাহলে যে পরিমাণ শক্তি খরচ হবে সেটা হচ্ছে 1 ইউনিট। প্রশ্ন হচ্ছে অগ্নি প্রতিরোধ পোশাক বা ফায়ার ফাইটিং ক্লথস কি দিয়ে তৈরি করা হয়? অ্যাসবেস্টস জাতীয় পদার্থ দিয়ে তৈরি করা হয়। পরের প্রশ্ন যে কাপড় কাচার সোডা বা ওয়াশিং সোডা সেটা রাসায়নিক নাম কি বা সেটা কি? সোডা হলো সোডিয়াম কার্বনেট। দেখো সোডিয়াম কার্বনেটের রাসায়নিক নাম হচ্ছে Na2CO3। এটি কাঁচ, সাবান, কাগজ শিল্পে ব্যবহার করা হয়। এটি জলের স্থায়ী ক্ষরতা দূর করতেও ব্যবহার করা হয়ে থাকে। আর ক্যালসিয়াম কার্বনেট এর সংকেত হচ্ছে CaCO3। এটি চুন এবং টুথপেস্টে ব্যবহার করা হয়। আর সোডিয়াম ক্লোরাইড সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এর সংকেত হচ্ছে NaCl। এবং সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বেকিং সোডা বা খাবার সোডার রাসায়নিক নাম, এটির সাধারণ সংকেত হচ্ছে NaCHO3। অগ্নি নির্বাপক যন্ত্র পাউরুটি শিল্পে বা বিকারক শিল্পে ব্যবহার করা হয়ে থাকে, বিকার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। প্রশ্ন হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোপনিক্স হচ্ছে মাটি ছাড়া যখন গাছ প্রতিপালন করা হবে তখন তো বলা হয় হাইড্রোপনিক্স। দেখো হাইড্রোপনিক্স একটি হচ্ছে হার্টিকালচারের একটি পদ্ধতি যেখানে জলীয় দ্রাব্যকে খনিজ পুষ্টি দ্রবণ ব্যবহার করে মাটি ছাড়াই গাছ লাগানো যায় এবং সেই ফসলটাকে জন্মানো যায়, বড় করা যায়, বৃদ্ধি করা যায়, সমস্ত কিছু করা যায়, শুধুমাত্র সেখানে মাটি থাকবে না। দেখো প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। এটা সঠিক উত্তর হচ্ছে 22.4 লিটার। দেখো প্রমাণ তাপ এবং চাপে একটি আদর্শ গ্যাসে একটি মোলে 22.4 লিটার দখল করে থাকে, যা 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 বায়ুমণ্ডলীয় চাপ হিসাবে সংজ্ঞায়িত করা হয়। এটি একটি গ্যাসের মোলার আয়তন হিসাবে পরিচিত। আদর্শ গ্যাসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র থেকে উদ্ভূত। পরের প্রশ্ন দেখো নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? বুঝতে হবে প্রশ্নটা, যে নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়, তার মানে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় তার মানে সেটা বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ যেটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারে। চিনি দ্রবণ, পেট্রোল, গ্লিসারিন এবং লবণের দ্রবণ। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু লবণের দ্রবণ। দেখো চিনি দ্রবণ, পেট্রোল, গ্লিসারিন সবই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ। দ্রাবকের মধ্যে দ্রবীভূত হলে তারা আয়নে বিচ্ছিন্ন হয় না, তাই তারা তড়িৎ সঞ্চালন করতে পারে না। কিন্তু লবণের দ্রবণ একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ এটি জলে দ্রবীভূত হয়ে গেলে তার উপাদান আয়নে বিচ্ছিন্ন হয়ে যায়। এই আয়নগুলি তড়িৎ সঞ্চালনের জন্য দায়ী থাকে, কারণ তারা আধান চালানো এবং বহন করতে পারে। পরের প্রশ্ন দেখো যে স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়ে থাকে? ভর, বল, অভিকর্ষ ত্বরণ নাকি ওজন? স্প্রিং তুলা হলো বস্তুর ওজন পরিমাপ করতে ব্যবহার করা হয়। বস্তুর উপর অভিকর্ষ বল স্প্রিং দ্বারা প্রয়োগ করা হয়, তার সঙ্গে ভারসাম্যপূর্ণ। এটি হুকের সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা বলে যে একটি স্প্রিংকে কিছু দূরত্ব প্রসারিত বা সংকুচিত করার জন্য প্রয়োজনীয় বল সেই দূরত্বের সমানুপাতিক হয়। পরের প্রশ্ন দেখো যে গলগণ্ড রোগটি কিসের কারণে হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে হাইপোথাইরয়েডিজম। দেখো গলগণ্ড রোগ মূলত হয়ে থাকে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি, যা ঘাড়ে অবস্থিত, এটার জন্য, ঠিক আছে। এই বৃদ্ধির ফলে ঘাড় ফোলা দেখতে পাওয়া যায় বা গলা ফোলা দেখতে পাওয়া যায়। বিশ্বব্যাপী গলগণ্ডের সবচেয়ে সাধারণ কারণ হচ্ছে খাদ্যে আয়োডিনের অভাব। যে দেশে আয়োডিন টেবিল লবণে যোগ করা হয়েছে সেখানে গলগণ্ডের সবচেয়ে সাধারণ কারণ হলো হাসিমোটা ডিজিজ নামে একটি ইমিউনিটিজ রোগ। হাইপারথাইরয়েডিজম যেটা আছে সেটা এমন একটি অবস্থা যেখানে থাইরয়েড গ্রন্থি পর্যন্ত থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না, এর জন্য কিন্তু গলগণ্ড রোগ হয়। তাহলে গলগণ্ড রোগের জন্য দায়ী যদি আমরা বলি যে খনিজ পদার্থটি, তখন এবার কিন্তু আয়োডিনের অভাবে হয়ে থাকে আমাদের গলগণ্ড রোগ। প্রশ্ন দেখো যখন একটি গ্যাসকে হঠাৎ সংকুচিত করা হবে তখন তার তাপমাত্রা কি হবে? বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, নাকি অপরিবর্তিত থাকবে, নাকি তার কোনোটি ঘটবে না? তো এক্ষেত্রে কিন্তু তার তাপমাত্রা বৃদ্ধি পাবে। কারণটা কি দেখো, যে সমতাপী প্রক্রিয়ার সিস্টেম বা আশপাশের মধ্যে কোনো তাপ বিনিময় হয় না, এর ফলে গ্যাসের সংকোচন হয়। গ্যাসের অভ্যন্তরীণ কাজের কারণে আয়তনে পরিবর্তন হয়, তাই কাজটা হবে ঋণাত্মক। আর তাপগতিবিদ্যার সূত্র বলে যে শক্তি তৈরি বা ধ্বংস করা যায় না, তাই শুধুমাত্র এক রূপ থেকে এক রূপে স্থানান্তর করা যেতে পারে শক্তিকে।